এই যে মততন্ত্রের একটা কালচার অনেকেই মনে করেছিলেন সমাধান হবে, কিন্তু গতকাল যেটা ঘটলো এটা একেবারে স্তম্ভিত করে দিয়েছে। এইভাবে একজন সাবেক আমলা, বীর মুক্তিযোদ্ধা, তাকে আমলার চাইতে অনেকেই মনে করছেন যে একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে অপদস্থ করে বার্তা দেওয়া হচ্ছে। মঞ্জু ভাই, এই জায়গা থেকেই শুরু করি। নুরুল হুদা সাহেব যদি বীর মুক্তিযোদ্ধা না হতেন তাহলে হয়তো তার কপালে এই দুর্গতিটা হতো না। এটাও খুব পরিষ্কার যে তিনি মুক্তিযোদ্ধা, এটা হচ্ছে তার বড় পাপ। তিনি আওয়ামী লীগের আমলে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, এটি হচ্ছে তার মাঝারি পাপ। আর তিনি চাকরি সমাপ্ত করে তিনি এখনো বেঁচে আছেন, এটি হচ্ছে তার ক্ষুদ্র পাপ। এই তিনটি পাপ না করলে তিনি হয়তো কালকে ওইভাবে অপদস্থ হতেন না। এবং এই বয়সের একটা মানুষকে এইভাবে পুলিশ মব একসাথে মিলে এটা করতো না। এবং যে সেনাবাহিনীর কথা আপনি বললেন যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, তারা এই জিনিসটি দেখতে পায়নি, এটা অবিশ্বাসযোগ্য হতো না। তো এখন ঘটনা হলো যে মূলে আপনাকে কি দেখতে হবে? মূলে দেখতে হবে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলতে আমরা যেটাকে বুঝি, ক্রস ফায়ার বা এনকাউন্টার বা লাইন অফ ফায়ার, যে নামেই আমরা অভিহিত করি না কেন, 2004 সালে র্যাব গঠিত হওয়া বেগম খালেদা জিয়া সরকারের সময় র্যাব গঠিত হওয়ার পেছনে যে কারণটি ছিল, সেই কারণটি হচ্ছে যখন আপনি আপনার রাষ্ট্রের কোনো ব্যক্তিকে শত্রু মনে করেন, সেই ব্যক্তিকে যখন আপনি আপনার রাষ্ট্রের প্রচলিত আইনি কাঠামো দিয়ে শাস্তি দিতে পারেন না, বা সেরকম কোনো এভিডেন্স আপনার কাছে থাকে না শাস্তি দেওয়ার জন্য, বা তাকে আপনি গ্রেফতার করলেও তাকে আপনি বেশি দিন জেলে রাখতে পারবেন না, কারণ তার বিরুদ্ধে কোনো অভিযোগ আপনি প্রমাণ করতে পারবেন, ঠিক সেই সময় এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং গুলো ঘটে। তো যদি আমরা ওইটাকে রেফারেন্স হিসাবে ধরি, আজকে যে মব ভায়োলেন্স হচ্ছে, মব কালচার তৈরি হয়ে গেছে, এইটির কারণটা হচ্ছে যে ব্যক্তিটিকে রাষ্ট্রের আইনি কাঠামোতে আপনি শাস্তি দিতে পারবেন, কিন্তু প্রতিশোধ হলো না, সেটা শাস্তিটা আইনের কাঠামোতে হলো এবং খুব বেশি শাস্তি হলো না সেই ব্যক্তির অপরাধে, এবং সেটা প্রমাণ সাপেক্ষে এবং প্রমাণ করাও খুব দুষ্কর। তখন আপনি মব উস্কে দিয়ে এই মবদেরকে দিয়ে যে শাস্তিটি দিচ্ছেন, সেটি হচ্ছে আপনার প্রধান শাস্তি। এইটি আপনি করছেন জেনে শুনে, কারণ হচ্ছে যে আপনি নিজেই জানেন যে এই ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হচ্ছে, সেই অভিযোগ আদালতে প্রমাণ করা খুব কষ্টসাধ্য, এবং যদি প্রমাণ হয়ও তাহলে সাজা খুব মিনিমাম। সুতরাং তার তো শিক্ষা হলো না, তাকে আপনাকে শিক্ষা দিতে হবে। আপনি জয়ী হয়েছেন, তিনি পরাজিত হয়েছেন, তাকে শিক্ষা দিতে হলে আপনার কাছে একটি উপায়, সেটি হচ্ছে বেআইনি ভাবে আইনি তকমা দিয়ে একটি মব ভায়োলেন্স তৈরি করা, এবং মব ভায়োলেন্স তৈরি করে তার শাস্তিটি মোটামুটি দেওয়ার পরে তারপর তাকে পুলিশি হেফাজতে দেওয়া। পুলিশি হেফাজতে দিলে পুলিশ পরবর্তীতে যে পদক্ষেপগুলো নিচ্ছে সেটা হলো তার ন্যাচারাল শাস্তি, যেটা হবে আদালত। কিন্তু আপনি যেটি মনে মনে চাচ্ছেন সেটি কিন্তু আপনি প্রথম বেলাতেই করে ফেললেন। তাকে আপনি অপদস্থ করতে চাচ্ছেন, তাকে আপনি অপমানিত করতে চাচ্ছেন, তাকে আপনি দুঃসহ যন্ত্রণা দিতে চাচ্ছেন, এবং তাকে যন্ত্রণা দিয়ে আপনি বোঝাতে চাচ্ছেন যে সে যে আমলে চাকরি করেছিল, সে আমলে সরকারের কথা শুনুক না শুনুক, সরকারের আজ্ঞাবহ হোক না হোক, সেই সরকারের অধীনে চাকরি করেছে, এই অপরাধেই তাকে শাস্তি পেতে হবে। সুতরাং ওই সরকারের সমস্ত কিছু খারাপ, এটা যদি হয় তাহলে একের পর এক আপনি আমি অন্তত 50টি প্রশ্ন তুলতে পারবো সেই সরকারের কি কি জিনিস আপনারা এখন পর্যন্ত উপলব্ধ করছেন, এখন পর্যন্ত ব্যবহার করছেন, কি কি জিনিস আপনারা এখন পর্যন্ত চেঞ্জ করতে পারেন। প্রথম কথাই আসে যে ওই সরকারের যদি সবকিছু খারাপ হয়ে থাকে, তাহলে আপনি সরকারের করা যতগুলো চুক্তি ছিল গত 16 বছরে, আপনি একটি চুক্তিও বাতিল করতে পারেননি 10 বছরে, 10 মাসে।
10 মাস 11 মাস 10 মাসে 11 মাসে আপনি একটি চুক্তিও বাতিল করতে পারেন। ওই সরকার যে বিদেশের কোম্পানিগুলোর সাথে, বিদেশি দাতা সংস্থার সাথে যে চুক্তি করে এসেছিল, সেই চুক্তির টাকাগুলো আপনি অবজ্ঞা করতে পারেন যে না, ওই টাকা আমরা নেব না। শেখ হাসিনার আমলে IMF থেকে যে লোন স্যাংশন হয়েছিল, ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে লোন স্যাংশন হয়েছিল, সেই স্যাংশন গুলোর অনেক কিস্তি বাকি ছিল, অনেক পার্ট বাকি ছিল, যে পার্ট গুলো বাংলাদেশ এই 10 মাসে এসছে। আপনি তো বলতে পারেননি যে না, আমরা এগুলো নেব না। আপনি আদালতকে আজ্ঞাবহ করতে পেরেছেন, আদালতের কিছু নির্দেশকে আপনি আজ্ঞাবহ করতে পেরেছেন, আপনি আইন সংশোধন করতে পারেন। এখন পর্যন্ত বাংলাদেশে ব্রিটিশের অনেক আইন চলছে। সুতরাং এই জিনিসগুলো বেশি আলোচনা করে লাভ নেই। মোদ্দা কথা হলো, তারা বিজয়ী হয়েছে। বিজয়ী হওয়ার পর স্বাভাবিক নিয়মে পরাজিত প্রতিপক্ষের সবাইকে মেরে ফেলার কথা। যেমন ওই যে সাংবাদিক, নামটা ভুলে যাচ্ছি, তার এখন আমেরিকাতে আছেন, গোলাম মুর্তজা, তিনি বয়ান দিয়েছিলেন যে বিপ্লবে পরাজিত শক্তিকে মেরে ফেলতে হয়। তো আপনি কত মানবেন? এটা কেমন বিপ্লব? এই বিপ্লবের সংজ্ঞা কি ওনার জানা আছে নাকি? হ্যাঁ, উনি জানেন না, উনি জানেন, সবই জানেন। উনি এসব হলো, এগুলাকে বলে হচ্ছে মানে ঝোপ বুঝে কোপ মারা। তো এটা বিপ্লবও না, এটা অভ্যুত্থানও না, এটা একটা সুদূর প্রসারী একটা প্ল্যান ছিল, প্ল্যানের অংশ। সে যাই হোক, কথাটা হলো যে আপনি কত লোক মারবেন? আওয়ামী লীগের যদি আপনি 35 থেকে 40% সমর্থক ধরি, আর যদি কয়েক লাখ কর্মী ধরি, আপনি এত লাখ লোককে আপনি তো হলোকাস্ট করতে পারেন। এটা তো 1941 সাল না বা 40 সাল না যে আপনি হিটলারের সেই হলোকাস্টের মতো একটি হলোকাস্ট করবেন। তো সেটি যখন আপনি পারেননি, এখন আপনি যেটা করছেন যে খুঁজে 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 বের করে আপনাকে যার কাছে, যাকে বিপজ্জনক মনে হচ্ছে, আপনাকে মনে হচ্ছে যে বউকে মেরে ঝিকে শিক্ষা দেওয়ার মতো, আমি একে মারলে বা একে মব জাস্টিসের ভিতরে ফেললে, একে মব ভায়োলেন্স করলে, এর দ্বারা বাকি লোকগুলো সাবধান হয়ে যাবে, আমাদের বিরুদ্ধে আর কথা বলবে না। তো সেরকম লোকদেরকে বেছে বেছে আপনারা শাস্তি দিচ্ছেন মব ভায়োলেন্স করে। তো এই জিনিসটি বাংলাদেশে আপনারা অফিসিয়ালি প্রতিষ্ঠিত করে ফেলে প্রায়। আমি অফিসিয়ালি বলবো প্রতিষ্ঠিত করার কারণ হচ্ছে যে প্রত্যেকে বলছি, এই যে কালকে যে বিএনপির নামে যে স্লোগান দিল, স্বেচ্ছাসেবক লীগের নামে স্লোগান দিল, খালেদা জিয়ার নামে স্লোগান দিল, তারেক জিয়ার নামে স্লোগান দিল, প্রকাশ্যে তারা ঘোষণা করলো তারা বিএনপির লোক। আজকে বিএনপি বলছে যে আমাদের লোক না, আমরা এই মব জাস্টিস, মব ভায়োলেন্স পছন্দ করি না, এটা আমরা এর পক্ষে নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি যে বাণী দিলেন, সেই বাণীতে মনে হচ্ছে যে কাজ ওই জায়গাতে না করে যাত্রাবাড়ি এলাকায় করলে খারাপ বন্ধ হতো না, নারায়ণগঞ্জের না অপরাধ হতো না, ওই নুরুল হুদা সাহেবের ওই জায়গাটায় করাতে একটু সমস্যা হচ্ছে। ইভেন অসমর্থিত সূত্র মতে আজকে সেনাপ্রধানের দরবার ছিল, সেখানেও এই প্রসঙ্গটা উঠেছে, কিন্তু কোনো উত্তর কেউ দেননি। এটা নিয়ে আলোচনা হয়। মব ভায়োলেন্স কেন রোধ করা যাচ্ছে না, এরকম একটি কথা উঠেছে। আমরা যদ্দূর বিভিন্ন ভিডিও আপনার ইউটিউবারের মাধ্যমে জানতে পারছি, এটার কোনো সমর্থিত সূত্র নেই, কোনো পত্রিকায় এই খবর আসেনি। কিন্তু এরকম আসছে যে সরকারকে প্রশ্ন করছে যে মব ভায়োলেন্স কমানো যাচ্ছে না কেন, এবং সরকারকে উত্তর দিচ্ছে জানি না। তার মানে এই জিনিসটি চলবে। আজকে তারা যখন একটা ফিল্টারিং করবে, ফিল্টারিং করার পর যাকে দেখবে যে বিপজ্জনক, যাকে দেখবে তাদের পক্ষের লোক না, যাকে দেখবে যে আগামীতে এই লোকটি আমার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে, তাকেই তারা এই ধরনের একটি মব ভায়োলেন্সের ভিতরে ফেলে দিয়ে মব জাস্টিস করে পুলিশের হাতে তুলে দেবে, এবং এই কাজটা করতে থাকবে, চলতে থাকবে। সরকারের শীর্ষ জায়গার ইন্ধন ছাড়া কোনো মব ভায়োলেন্স হয় না। তেমনি রাজনৈতিক দলগুলো না চাইলে যেমন কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় না, ঠিক তেমনি রাজনৈতিক সরকার বা অরাজনৈতিক সরকার যেটাই হোক, সরকার না চাইলে জনগণ কোনোদিন বিচার হাতে তুলে নিতে পারে না। এখন যেটা পারছে সেটা সরকার চাইছে, সেজন্যই পারছে। একেবারে এই মব ভায়োলেন্সের আসলে শেষ কোথায়? 1 নম্বর 2 নম্বর প্রশ্নটা ছিল, এই যে একটা সংস্কৃতি বা মবতন্ত্রের রাজত্ব শুরু হলো বাংলাদেশের 54 বছরের ইতিহাসে, এমন মব আমি আমার বয়সে দেখি নাই। আমার বয়স বাংলাদেশের বয়সের চেয়ে কম, আমার বোঝ হওয়ার পর থেকে যদি ধরি তারও কম, তাহলে আমি 40-45 বছরে, 50 বছর বাদ দিলাম, 45 বছরে এটা দেখি নাই, 42-44 বছরে দেখি নাই।
এই মব যে সংস্কৃতি চালু হলো, আজকে যে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন এটা গ্রহণযোগ্য না, এমনটা না হইলে ভালো হইতো, এই কথা পরবর্তীতে এরা কি মনে করছেন যে এরা চিরস্থায়ী ক্ষমতায়, এই জন্য এগুলো করা যাবে? আর যদি না হয় তাহলে পরবর্তী পরিণতি কি? তখন কি কেউ প্রতিবাদের জন্য মুখ খুলতে পারবেন কিনা? এখন কিছু লোক হয়তো ইনিয়ে বিনিয়ে কষ্ট করে হলো ভয়ে ভীতিতেও সমালোচনা করছেন, প্রতিবাদ করছেন, তখন কি সেটা করাও যাবে না? এইটা বাংলাদেশের ইতিহাসে একেবারে নতুন না, এর আগেও ছিল আইন হাতে তুলে নেওয়া। বিশেষ করে এটা গ্রামে দেখা যেত বেশি, মফস্বল শহরগুলোতে দেখা যেত, যেখানে পুলিশের স্বল্পতা আছে, যেখানে আইন সরাসরি পৌঁছায় না, সেই সব জায়গাতে গ্রামের মাতব্বররা। আমি যদি আপনাকে একটু থামিয়ে দিই, ওই গ্রামের প্রেক্ষাপট যেটা বিচার আদালত বা এই চোর ধরছে দইরা গণপিটুনি দিচ্ছে বা গরু চোর ধরছে গণপিটুনি, এটা একটা প্রেক্ষাপট, কিন্তু এখন যে সংস্কৃতিটা অ্যাবসলিউটলি রাজনৈতিক সংস্কৃতি। এই সেই জায়গাটায় আসছি, কারণ আগে যেটি ছিল সেটি হচ্ছে যে একটি আঞ্চলিক সমস্যা। একটি অঞ্চলে একটা চোরকে ধরে তারা পিটিয়ে মেরে ফেললো, কারণ তারা মনে করে যে পুলিশে দিলে বেশি হলে 2 মাস 3 মাস জেল হবে, তো পিটিয়ে মেরে ফেললো। এটা মারে কারা? এটা জোরদাররা মারে, এটা ক্ষমতাশীলরা মারে। এটা কোনো গরিব মানুষ কিন্তু এই কাজটা করতে পারে না। তো সেই ক্ষমতাসীনরা এটি করতো, করার পরেও কিন্তু এই জিনিসগুলো আইনের আশ্রয়ে পেত, আইন সেখানে সক্রিয় হতো। আইন সক্রিয় হওয়াতে এটি মাঝে মাঝে ঘটতো, এরকম মহামারী আকারে ঘটতো। এখন যেটা ঘটছে সেটা হলো যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ঘটছে এবং মহামারী আকারে ঘটছে। এই জন্য ঘটছে কারণ যারা এই জুলাই আগস্টে জয়ী হয়েছে, ক্ষমতার পট বদলের পরে যারা জয়ী হয়েছে, তারা আইনকে মনে করছে তাদের হাতের পুতুল, তারা পুলিশকে মনে করছে তাদের আজ্ঞাবহ, আইনকে মনে করছে আজ্ঞাবহ। আমি যদি 10 মাস আগে ফিরে যাই, যে এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্রদের ভিতরে অনেকেই বলেছিলেন আমরা যেটি বলবো সেটি আইন। তো এইটি কিন্তু কোনো কোর্ট থেকে, কোনো সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি বা কোনো অ্যাডভোকেট এটি নিয়ে কিন্তু রিট করেন যে কোনো ছাত্র নেতা এই বক্তব্য দিতে পারে না, এটি আদালত অবমাননার শামিল, এটি রাষ্ট্রদ্রোহিতার শামিল, আমরা যেটা বলবো সেটাই আইন। এই শব্দটা কিন্তু খুব ছোট শব্দ না, এটি একটি মারাত্মক সাংঘাতিক শব্দ। এই শব্দটি উচ্চারিত হওয়ার পরে, এই শব্দটি প্রচার হওয়ার পরে সংবাদ মাধ্যমে, আমার জানা মতে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে কোনো বিচারপতি বা কোনো অ্যাডভোকেট এটাকে নিয়ে কোনো রিট করেননি, কোনো মামলা করেননি বা কোনো প্রশ্ন উত্থাপন করেননি, সুমোটো রায় করেননি। কিন্তু আমরা জানি যে আদালতকে নিয়ে কথা বললে, আদালতকে নিয়ে একটু উল্টাপাল্টা কথা বললে আদালত অবমাননার জন্য বিভিন্ন মানুষকে, সম্মানজনক মানুষকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা হয়, কয়েক ঘন্টা দাঁড় করিয়ে রাখা হয়, তারপরে তাকে মুচলেকা দিতে বলা হয়, নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করতে বলা হয়। এরকম অজস্র রেকর্ড আছে বাংলাদেশের আদালতে, যে বিভিন্ন নামি দামি ব্যক্তিকে কোন তুচ্ছ কারণে সে আদালত অবমাননা করে ফেলেছে নিজের অজান্তে, ইচ্ছাকৃত ভাবে না। সেই ব্যক্তিকে ধরে নিয়ে আদালতে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাকে, তার মুচলেকা নেওয়া হয়েছে, তাকে মাপ চাইতে বলা হয়েছে, তাকে দাঁড় করিয়ে রাখা। কিন্তু এই ক্ষেত্রে এই যে মব ভায়োলেন্স গুলো হচ্ছে, এই যে বলা হচ্ছে যে আমরা যেটা বলবো সেটাই আইন, এই ক্ষেত্রে আদালত থেকে কোনো প্রকার কোনো নিদান আমরা জনগণের পক্ষ থেকে দেখি এখন পর্যন্ত না। তাই যদি হয় তাহলে বুঝতে হবে যে এটির পেছনে সরকারের, মানে সরকারের যে পরিচালনা বডি, যেটা প্রধান বডি, তারও মদত আছে, আদালতের সায় আছে, পুলিশের সায় আছে এবং সেনাবাহিনীর নির্লিপ্ততা আছে। সবকিছু মিলিয়ে এতগুলো ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, পুলিশের একাধিক গোয়েন্দা দপ্তর, যে সাধারণ পুলিশ, ব্যাটালিয়ন পুলিশ, আর্ম পুলিশ, সেনাবাহিনী, আইন আদালত, দেশের সুশীল সমাজ, দেশের বুদ্ধিজীবী সমাজ, এতগুলো মানে যারা এলিমেন্টস, রাষ্ট্র পরিচালনার এলিমেন্টস, রাষ্ট্র কাঠামোর এলিমেন্টস থাকার পরেও যখন এই জিনিসটি দিনের পর দিন চলতে থাকে, তখন ধরে নিতে হবে যে এরা সবাই এর বেনিফিশিয়ারি, এর স্টেক হোল্ডার, এই মব জাস্টিসের বা মব ভায়োলেন্সের বেনিফিশিয়ারি সবাই। এবং এটা চায় না যে এটা থামো। এই যে কথার কথা বলতে হয় যে এটা আমরা পছন্দ করি না, এটা ঠিক হচ্ছে না, এটা হচ্ছে না, সেটা হচ্ছে না, তো এইটা
কথার কথা, এর এর কোনো ভ্যালু নেই। ভ্যালু হতো কখন? যখন একটা গ্রুপ অফ মব জাস্টিসকে আপনি ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারতেন, সেটা হতো ভ্যালু, ভ্যালু অ্যাড করতো সেটা। আপনি তো করেননি। কয়েকজনকে আপনি ধরেছেন, কয়েকজনকে মব ভায়োলেন্সকারী কয়েকজনকে আপনি ধরেছেন, 24 ঘন্টার মধ্যে তারা জেল থেকে বেরিয়ে গেছে, তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়েছে। এই রেকর্ড তো আছে, আছে না? আছে। তার মানে এটা, তার মানে নেক্সট মব ভায়োলেন্সকারীরা বুঝতে পারছে যে আমাকে ধরার পরেও 24 ঘন্টার বেশি আমাকে আটকে রাখতে পারবে, সুতরাং তার তো করতে সমস্যা নেই। তাহলে আপনি কি করে মনে করেন, আশা করেন যে এটা থামবে? এটা থামবে না। এটা যেটা ঘটবে, এটা যেটা ঘটবে যে আগামীতে যে সরকারে যেই আসুক, এই প্রবণতাটা কিন্তু চলতে থাকবে, এবং সেই সময়ে এর যে রিভেঞ্জটা হবে, এর যে প্রতিশোধটা হবে, সেটা আরো ভয়ঙ্কর। আমি সেটাই, সেই ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর হবে যে যেটা সমাজ নিতে পারবে না। এই সমাজটাকে তখন আর আপনি কোন সভ্য মানুষের সমাজ বলতে পারবেন না। এটা আজকে যারা এই নিয়ে বিনিয়ে মবের পক্ষে বলছেন যে আগেও মব ছিল, এটা হচ্ছিল, আগে এরকম ছিল এরকম ছিল, তারা তো মবকে এক ধরনের স্বীকৃতি দিচ্ছেন। তাদের পরিণতিও তো সেই মানে রিভেঞ্জের কথা যখন আসবে তখন তো পরিণতি খারাপ হতে পারে। আপনি দেখবেন খেয়াল করে যে সামাজিক মাধ্যমে এই নুরুল হুদা সাহেবের ঘটনার পরে বিভিন্ন মানুষের মন্তব্য এসছে, হু ইজ নেক্সট, তাই না? আবার এমনও ঘটনা এসছে যে বর্তমান সিইসির ছবি দিয়ে, তার নাম ঠিকানা দিয়ে বলা হয়েছে যে আপনি কি মনে করেন যে আপনি নিরাপদ, আপনার নাম, আপনার পালা কবে আসবে, তাই না? এটা আসতেই পারে। একটা প্রশ্ন করতেই চাই, সিইসি নুরুল হুদা ধরেই নিচ্ছি তর্কের খাতিরে যে সিইসি নুরুল হুদা রাতের ভোটের কোনো প্রমাণ কারো কাছে নাই। এটা হলো সার্কামস্টেশন একটা শব্দ, যেটা আমরা সন্দেহ করি বা আমরা অনুমান করি এরকম, কিন্তু কোনো তথ্য প্রমাণ তো নেই রাতের ভোটের। ধরে নিচ্ছি রাতের ভোট বা দিনের ভোট, সকালের ভোট, ভোরের ভোট একটা হলোই। প্রশ্ন হলো এই যে ভোটের কারসাজি, ভোটকে জোর করে ভোট করে বাক্স ভরানো, এটা তো নতুন কিছু না। তাহলে 15 ফেব্রুয়ারি নির্বাচন যে সিইসি করলেন তার কি বিচার হওয়া উচিত না? কেন বিগত সরকারগুলো তার বিচার করলো না? এম এ আজিজ কমিশন, যাকে যিনি কোনো খবর নাই রে ভাই বলে সাংবাদিকদের ইয়ে করতেন, তার বিরুদ্ধে কেন অ্যাকশন হবে না? কেন ৭৯ গণভোটে যারা আয়োজন করলেন তার বিরুদ্ধে হবে না? কেন এরশাদ আমলের ইলেকশন গুলো ৮৮, ৮৬ এগুলা ইলেকশন যারা করলেন তার কেন হবে না? না, যদি আপনি সেই প্রসঙ্গগুলো তো খুব খুব ভ্যালিড কোশ্চেন এগুলো আপনার, কিন্তু যদি আমি এই প্রশ্নটা করি যে এই সিইসিদের ৩ জন সিইসির অধীনে 3টি নির্বাচনের একটিতে তো বিএনপি যোগ দিয়েছে, অংশ নিয়েছে। হ্যাঁ, সেখানে 10টি আসন মতো পেয়েছে বিএনপি, এবং সেটাই নুরুল হুদার। এখন যদি নুরুল হুদা সাহেব সেই ইলেকশনটাকে একটা ভুয়া ইলেকশন বা রাতের ভোট বা কারচুপির ভোট বলে সেটাকে বাতিল করার জন্য তার নামে মামলা হয়, তাহলে সেই ভোটে জিতে আসা, তার অধীনের যে ইলেকশন, সেই ইলেকশনে জিতে আসা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে সদস্যপদ, সংসদ সদস্য পদ ছিল, সেটি তো অবৈধ। তিনি কি শাস্তির মুখোমুখি হবেন? আওয়ামী লীগের বা তার শরিকদের যদি 290টি হয় আর 10টি যদি বিএনপির হয়, সেই 290 জন যদি করাপ্টেড হয়ে যায় সিইসির, এই সিইসি সহ, তাহলে ওই 10 জন বিএনপির লোক কেন করাপ্টেড হয়ে যাবে? একই অপরাধ তো, যে অবৈধ নির্বাচন। তো আপনি যদি সেইটাকে অবৈধ নির্বাচন ধরেন, তাহলে সেই অবৈধ সরকারের করা প্রত্যেকটি কাজ কিন্তু অবৈধ। আপনাকে পদ্মা সেতু তুলে ফেলতে হবে, আপনাকে মেট্রো রেল ভেঙে ফেলতে হবে, এটা অবৈধ সরকারের করা। পদ্মা সেতু অবৈধ সরকারের করা। আপনি সেই সরকারকে যদি 2008 সালের নির্বাচনের পরে 14, 18 এবং 24 এই 3টি নির্বাচনকে যদি আপনি অবৈধ ঘোষণা করেন, তাহলে এই 3টি নির্বাচন সময়কালীন ওই সরকার যা করেছে সবকিছু অবৈধ। সবকিছু আপনাকে ভেঙে ফেলতে হবে, দেশ থেকে বিতাড়িত করতে হবে। আপনি সেটি করুন, পারবেন করতে? দম থাকলে আপনি সেটি করতেন। সেটি হচ্ছে না। ঘটনাটা হচ্ছে যে আমরা এখন আইন তৈরি করছি আদালতের বাইরে, আমরা আদালতের বাইরে আইন তৈরি করছি, আদালতের বাইরে আদালত বসাচ্ছি, সেখানে আমাদের পছন্দের যে ভিকটিম তাকে আমরা বিচার করছি, বিচার করে রায় দিচ্ছি, সে রায় আপনার পছন্দ হচ্ছে না,
আপনি চুপচাপ থাকুন। আপনি বেশি কথা বললে আপনাকেও ওই ভিকটিম বানায় দেওয়া হবে। সুতরাং এটা আমরা যা করব সেটাই আইন, আমরা যা বলবো সেটাই আইন। এরকম একটি মব রাজত্ব চলছে, আর যেখানে মব রাজত্ব চলে সেখানে মব ভায়োলেন্স খুব স্বাভাবিক ব্যাপার। এই যে মানে মব দিয়েই সরকার তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় কিনা সেটা একটা বড় প্রশ্ন সামনে এসেছে। আর আপনি যেটা বলছেন যে মব যেহেতু বিচারই করে ফেললো, সিসি সাবেক সিসি নুরুদার গায়ে কলায় জুতার মালা পরালো, জুতা দিয়ে তাকে হিট করা হলো, তারপরে আজকে 4 দিনে রিমান্ডে নেওয়ার যুক্তিটা কি? তার তো বিচার হয়ে গেছে, এক গরুকে কতবার কুরবানি দেওয়া যাবে? এখন যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে রেগুলেশন অফ ওয়ার্ক, আইনের ধারাবাহিকতা। এগুলো করবে তারা। 7 দিনের রিমান্ড চাবে, আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করবে। তাকে জিজ্ঞেস করা হবে আপনি কি কিভাবে আপনার এই যে ইলেকশন ক্যারিকেচার করেছেন বলুন, তখন সেই জিনিসগুলো সামনে আনা হবে, এইভাবে করেছে। আমরা যদি ধরে নেই যে হাসিনা সরকার অবৈধ, তাহলে কতখানি অবৈধ এটাতে দেখার দরকার নেই আমাদের। আমরা ধরে নিলাম হাসিনা সরকার অবৈধ ছিল, হাসিনা সরকার স্বৈরাচারী ছিল, ফ্যাসিবাদী ছিল, তাকে আমরা দেশ থেকে বের করে দিয়েছি, তাই তো? তাহলে তাকে দেশ থেকে বের করে দেওয়ার পর তাকে আমরা বিচার করছি, স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করে তার বিচার করছি। সেই বিচার করার সময় তাকে যদি আমরা 200 বছরের ফাঁসি দেই বা সাজা দেই, তার যতগুলো নামে মামলা হয়েছে শেখ হাসিনার নামে, তাতে 200 বছর 300 বছর তার জেল হবে, স্বাভাবিক ব্যাপার। তো যদি আমি তাকে 200 বছর 300 বছর আমরা তাকে জেল দিতে পারি, তাহলে এই সিইসি সাহেব যে তথ্যগুলো আমাদেরকে দেবেন, সেই তথ্যগুলো দিলে কি আর 10 বছর বাড়বে? আপনি তো এমনিতেই বাড়িয়ে নিতে পারেন। 250-র উপরে মামলা আছে তাদের নাম, তাই না? 250-র উপরে মামলা থাকলে একটা মামলাতে 1 বছর হলেও তো 250 বছর ধরে সাজা হয় তার। তো সুতরাং এই সিইসি কে যে রিমান্ডে নেওয়া হচ্ছে সেটি কোনো তথ্য বের করার জন্য না, সেটি হচ্ছে আরো 10 জনকে বোঝাতে যে আমরা যেটি করব সেটি আপনাদেরকে বিনা দ্বিধায় মেনে নিতে হবে, আদারওয়াইজ এই পরিণতি ভোগ করতে হবে। এই যে যারা সিইসি একা ছিলেন যে ইলেকশন, যদি আমরা বলি যে ইলেকশন টেম্পারিং হয়েছে, মনিটরিং হয়েছে, বা দিনের ভোট রাতে হয়েছে, বা ভোট কারচুপি, সোজা বাংলায় ভোট কারচুপি হয়েছে, চুরি হয়েছে, কে করেছে? কারা করতে পারে? প্রিসাইডিং অফিসাররা করতে পারে, পুলিশ করতে পারে, সরকারের আমলারা করতে পারে, ডিসি এডিসিরা করতে পারে। আপনি কয়জন ডিসি এডিসি কে বাদ দিয়েছেন? সবাইকে বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। সবাইকে বাদ দেওয়ার প্রক্রিয়া যদি হতে পারে তাহলে বুঝবো যে হ্যাঁ আপনি বাপের বেটা, সবাইকে বাদ দিতে পেরেছেন। সবাইকে বাদ দিয়ে যদি আপনি প্রশাসন চালাতে পারেন, তাহলে আপনি প্রথম মাসেই পারতেন, আগস্ট মাসেই আপনি পারতেন সমস্ত সেক্রেটারিকে, জয়েন্ট সেক্রেটারিকে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে বাদ দিতে। আপনি পারেননি। আপনি কি করেছেন? আপনি আপনাদের পক্ষের লোকদেরকে, 15 বছর 20 বছর আগে চাকরি থেকে অবসর নেওয়া লোকদেরকে আপনারা ডেকে এনে বসিয়েছেন। তো এখন ওইটা পারবেন না। যেটা পারবেন সেটা হচ্ছে প্যানিক ছড়ানো। ওই সেক্রেটারিদের ভেতরে, ওই জয়েন্ট সেক্রেটারিদের, ওই আমলাদের ভেতরে একটা প্যানিক ছড়াবেন যে এর পরের লিস্টে কিন্তু তুমি। এইটাই। এভাবে কিন্তু পয়সা কামানো, ভয়ভীতি দেখিয়ে তোমার পদ স্থায়ী করে দেওয়া হবে, তুমি চিন্তা করো না, পয়সা ধর টাকা সে তো থাকবে, সে তো কমন প্র্যাকটিস, সে তো আমাদের নেশনের কমন প্র্যাকটিস, সে তো চলছেই। অনেকেই বলছেন, একটা প্রশ্ন করি মব নিয়ে, তারপর আমরা পরে আলোচনায় চলে যাব। অনেকেই বলছেন, এটা আপনি আলোচনা করে ফেলছেন, তারপর প্রশ্ন করি। অনেকে বলছেন যেহেতু এই মবটি সরকারের আশ্রয় প্রশ্রয় হচ্ছে কিনা, সেনাবাহিনীর প্রশ্রয় হচ্ছে কিনা। আরেকটা প্রশ্ন হচ্ছে যে গত 3 নির্বাচনে তো সেনাবাহিনীও মাঠে ছিল স্ট্রাইকিং ফোর্স হিসেবে, তাহলে ওই সময়ের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর লোকজন কি এই আওতায় আসবেন না, নাকি তাদেরকে ভয় পায় এই জন্য তাদের বিরুদ্ধে মব করতে পারে না, তাদের বিরুদ্ধে মামলা করতে পারে না? এই প্রশ্ন অনেকে করেছে। আমি এক লাইনে উত্তরটা দিই। জি প্লিজ। ইরান, আমেরিকা, ইসরায়েল এই যুদ্ধে অবশেষে 7 দিন পরে বাংলাদেশ থেকে একটি বিবৃতি প্রকাশ পেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সেই বিবৃতিতে কোথাও মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির নাম, ঠিক আছে? এইবার আপনি দেখেন যে আওয়ামী লীগ আমলের সমস্ত ভোটে স্ট্রাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী ছিল,
কেন তাহলে সেনাবাহিনীর নাম নিচ্ছে না, কেন সেনাবাহিনীকে বলছে না যে আপনারাও এই কারচুপির ভোটের অংশীদার, বা আপনারাও কারচুপির ভোটের বেনিফিশিয়ারি, আপনারাও অপরাধী, কেন বলছেন? এই কারণে বলছেন, যে কারণে আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের নাম করতে পারে। একেবারে ভাষণের নাম মুখে নিতে নাই, একটা কথাই আছে। আমরা একটু যেতে চাই আমেরিকার দিকে, এবং যুক্তরাষ্ট্র কেন ইরান ইসরায়েল যুদ্ধে নিজেকে জড়িয়ে নিল, এবং এই যুদ্ধের পরিণতি আসলে কি। আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আগাসি দেখা করেছেন মিস্টার পুতিনের সাথে। পুতিন তাকে আশ্বাস দিয়েছেন যে তারা ইরানের পাশে আছেন, ইরানের মানুষের পাশে আছেন। যদিও তাদের মধ্যে কোনো সামরিক চুক্তি নেই, যুদ্ধের সহায়তা বা কোনো রকম বিপদের সহায়তা করা, যেটা পাকিস্তানের সাথে ছিল, কিন্তু পাকিস্তান বিট্রে করেছে। পাকিস্তান বরাবর সেই বেইমানি করা যাদের রক্তে, তারা যথারীতি বেইমানি করে ফিল্ড মার্শাল, স্বঘোষিত ফিল্ড মার্শাল বলেন সাইফুল ভাই, স্বঘোষিত ফিল্ড মার্শাল আসিফ মনির সাহেব যুক্তরাষ্ট্রে গিয়ে মিস্টার ট্রাম্পের সাথে দ্বিপাক্ষিক বৈঠক, এটাও বোধহয় সকল ইয়াকে ভায়োলেট করেই করা হয়েছে, সবকিছু সিস্টেমকে দ্বিপাক্ষিক বৈঠক করে আসছেন বাইলেটারাল। এই সব মিলিয়ে ইরান ইসরায়েল যুদ্ধের বিশ্লেষণটা যদি একটু শুনি আপনার কাছ থেকে। এটাকে আমেরিকা এখানে ইন করার, এটা খুব ইনস্ট্যান্টলি ইন করেনি, অকস্মাৎ ভাবে ইন করেনি, এটা অনেক আগে থেকেই প্ল্যান ছিল। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী হওয়ার পরে উনি ঘোষণা করেছিলেন উনি 3টি জায়গায় হস্তক্ষেপ করবেন। উনি বলেছিলেন খুব পজিটিভলি, সাধারণত যেভাবে রাষ্ট্রপ্রধানরা বলে শান্তির বার্তা, উনি বলেছিলেন আমি 3টি জায়গায় মানুষে মানুষে হানাহানি, মানে এই খুনোখুনি এইসব বন্ধ করবো। একটি হলো ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করব, আরেকটি হলো হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধ করব, আরেকটি হচ্ছে ইরান ইসরায়েল টেনশন, এইটি নিরসন করব। এই 3টি প্রতিশ্রুতি উনি 20 তারিখে, জানুয়ারি মাসের 20 তারিখে সিংহাসনে বসার আগে ঘোষণা করেছিলেন। তো সেই ঘোষণা বলে 2টি উনি কিছুই করতে পারেননি, ওনার কথা সেখানে পালিত হয়নি। একটি মানে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ হয়নি, হামাস ইসরায়েল যুদ্ধ বন্ধ হয়নি। তৃতীয়টিতে এসে উনি মনে করেছেন যে ইরানে, উনি প্রথম বলেছিলেন ইরানের ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট দুজনেই তাদের বিবৃতিতে বলেছে, এবং তাদের স্টেট থেকে যে প্রতিদিনের ব্রিফিং দেওয়া হয় সেই ব্রিফিংও বলা হয়েছে যে ইসরায়েলের ইরান আক্রমণের বিষয়ে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট না, বা এটি আমাদের কোনো হেডেকের বিষয় না, এটি দুটি দেশের অভ্যন্তরীণ বিষয়, ইসরায়েল এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু যখন দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্প বললেন যে 2 সপ্তাহের ভিতরে আমি এই বিষয়ে সিদ্ধান্ত জানাবো, 2 সপ্তাহের ভিতরে আমেরিকা এখানে জড়িত হবে কিনা, বা এই বিষয়টা নিয়ে শান্তি আলোচনায় বসবে কিনা, বা যুদ্ধে বন্ধের পদক্ষেপ নেবে কিনা, এই বিষয়টা 2 সপ্তাহের মধ্যে উনি জানাবেন। যখনই এই ঘোষণাটা এসেছে, অ্যাটলিস্ট আমি ব্যক্তিগতভাবে মনে করেছি এই 2 সপ্তাহের যে টাইম লাইনটা দেওয়া হলো, দ্যাট ইজ উনি একটি স্ট্রেট ফরওয়ার্ড ওয়ে তৈরি করে নিলেন, যে 2 সপ্তাহের জায়গায় 2 দিনের ভিতরে আমি ইন করে যেতে পারি, 2 ঘন্টার ভিতরেও আমি ইন করে যেতে পারি। এবং তখন আমার কাছে মনে হয়েছে বিষয়টি যে উনি 2 সপ্তাহের সময়টা দিয়ে ইরানকে বোঝালেন যে এত ওয়ারিড হওয়ার কিছু নেই, তোমরা শান্ত থাকো, আমি এখানে কোনো আক্রমণ করব না, ইসরায়েল যেটা করছে সেটা ইসরায়েলের তোমাদের ব্যাপার, তোমরা উত্তর দিচ্ছ, ওরা উত্তর দিচ্ছে, এটা ভাইস ভার্সা হচ্ছে, আমরা এখানে ইন করছি। ইরান খুব শান্তিপূর্ণভাবে বসবাস করছে, এবং ইরান মনে করছে যে না, আমেরিকা কিছু করবে না। জাস্ট 2 দিন পরেই ঘটনাটি ঘটিয়ে দিল। ঘটনাটি ঘটাবার পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে রেজিম চেঞ্জ করা, কিন্তু সেটি তারা বলেননি। তারা বলেছেন অজুহাত হিসাবে যে পারমাণবিক শক্তিধর যেন ইরান হতে না পারে, সেই জন্য পারমাণবিক রিঅ্যাক্টর গুলো যেগুলো আছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে প্রজেক্ট গুলো আছে, সেইগুলোতে আমরা বোমা ফেলে সেগুলো নিষ্ক্রিয় করে দিচ্ছি, যেন ইরান পারমাণবিক বোমা অধিকারী না হয়। ইরান পারমাণবিক বোমার অধিকারী হলে সেই পারমাণবিক বোমা যে কোনো একটি সন্ত্রাসী গ্রুপের হাতে চলে যাবে, হিজবুল্লাহর হাতে যেতে পারে, হামাসের হাতে যেতে পারে, হুতির হাতে যেতে পারে। তো তারা ইরানের মতো এত বাছবিচার করবে না, তারা সরাসরি ইসরায়েলের উপরে এইটা বোমা দিয়ে হামলা করবে। তো এই ভয়ে ইসরায়েল ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেয় না, দিতে চায়নি। গত বছর তাদের
পারমাণবিক কর্মসূচির প্রধানকে তারা হত্যা করেছে 24 সালে। তো এবার যখন ইসরায়েল যখন একে একে গুনে গুনে সমস্ত তাদের শীর্ষ জেনারেলদেরকে হত্যা করলো ইরানের, এবং পারমাণবিক কর্মসূচির 12 জন টপমোস্ট বিজ্ঞানীকে বেছে বেছে হত্যা করলো, তখন আমেরিকা এই জিনিসটি ভাবলো যে দিস ইজ দ্য চান্স, এই সময়ে আমাকে ইরানের রেজিম চেঞ্জটা করে ফেলতে হবে। রেজিম চেঞ্জ যদি না করা হয় তাহলে আজকে খামেনি সাহেবের বয়স 86-27, উনি এমনিতে স্বাভাবিক মৃত্যু হলেও ওনার পরে কে আসবে? ওনার পরে আরেকজন এরকম রেডিক্যাল, এরকম কট্টর ইসলামীপন্থী কেউ আসবে, এরাই থাকবে। সুতরাং এই সুযোগে যদি রেজিম চেঞ্জটা করে দেওয়া হয় তাহলে দীর্ঘদিনের জন্য, মানে চিরদিনের জন্য ইরানের পক্ষ থেকে যে বিপদের আশঙ্কা, পারমাণবিক হামলার আশঙ্কা, এই জায়গাটি আর থাকছে না, টেনশন ফ্রি থাকা যাচ্ছে। সেই কারণে উনি প্ল্যান নিয়ে নিলেন রেজিম চেঞ্জ করতে। এবং এতদিন ধরে কিন্তু কখনোই বলেননি ডোনাল্ড ট্রাম্প যে রেজিম চেঞ্জ করতে হবে। এই 21 তারিখ রাতের বেলায় উনি যখন ডিক্লেয়ার করলেন অপারেশন মিডনাইট হ্যামার, অপারেশন মিডনাইট হ্যামার ডিক্লেয়ার করার সঙ্গে সঙ্গে ওই একই ভাষণে বললেন যে আমরা রেজিম চেঞ্জের কথা সিরিয়াসলি ভাবছি। এবং ইরানের জনগণের প্রায় 57% মানুষ, 57-58% মানুষ খামেনি সাহেবকে আর চান। আমরা ইচ্ছা করলে খামেনিকে মেরে ফেলতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। আমরা জানি তিনি কোথায় লুকিয়ে আছেন, কোন বাংকারে আছেন, তিনি কোনো ডিভাইস ব্যবহার করছেন না, কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করছেন না, সবই আমরা জানি, তাকে আমরা মারছি না। কিন্তু দুদিন পরেই তিনি ঘোষণা করলেন যে আমরা ইরানে রেজিম চেঞ্জ করতে চাই, কারণ ইরানের এই রেজিম থাকলে পারমাণবিক কর্মসূচি আজকে আমরা বন্ধ করে দিলাম, এটা 2 বছর পরে আবার সতর্ক, অর্থাৎ কতটা থেকে যাচ্ছে। এখন এই টেকনিক্যালি যে অ্যাটাকটা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেইটা ইরানের মাথাতেও আসে, ইরান ভাবতেই পারেনি। ইরান কনসার্ন আছে ইসরায়েলের এয়ার অ্যাটাকের ব্যাপারে। ইরান যখন ইসরায়েলের এয়ার অ্যাটাকের ব্যাপারে কনসার্ন, ঠিক সেই সময় 21 তারিখ রাত 2টার সময় মিসৌরি থেকে মার্চ করেছে আপনার B-2 বোমারু বিমান এবং সাথে 125টি জেট ফাইটার। তারা আটলান্টিকের উপর দিয়ে উড়ে এসেছে। ঠিক এট দ্য সেম টাইম আপনার আমেরিকার পশ্চিম অংশ থেকে আরেকটি বহর প্যাসিফিকের উপর দিয়ে উড়া শুরু করেছে। ইরানের গোয়েন্দা সূত্র এবং তাদের রাডার ধরে নিচ্ছে অ্যাটাকটা আসবে প্যাসিফিক ওশান দিয়ে, পশ্চিম দিক দিয়ে। সেখান দিয়ে ক্যামোফ্লেজ তৈরি করে, একটা কাভারেজ তৈরি করে তারা একটা অ্যাটাকটি করেছে আসলে আটলান্টিকের উপর দিয়ে এসে, ভূমধ্যসাগরের উপর দিয়ে, সিরিয়ার উপর দিয়ে এসে ইরান। যে কারণে ওই বিমান, যদিও বিমানটি আপনার রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা রাখে, ওই বিমানটি রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা রাখে B-2, কিন্তু নরমালি যে F-16, F-36, F-34 এরা কিন্তু রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা রাখে না। 4th জেনারেশন বিমান, 4th জেনারেশন জেট যেগুলো, সেগুলোও এসছে, অথচ ইরানের সাইরেন বাজেনি, ইরানের কোনো সাইরেন বাজেনি, তারা জানেই না যে কি ঘটে যাচ্ছে। যখন পাবলিক ভিডিও করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে, তখন ইরানের কানে পানি গেছে যে সামথিং ইজ হ্যাপেন। তার মধ্যে আপনি যেটা বললেন 4 টন না, 14টি বোমা মারা হয়েছে, 14টি বাংকার ব্লাস্টার। বা এই বাংকার ব্লাস্টার হচ্ছে প্রায় 300 থেকে 400 ফিট গভীরে, মাটির গভীরে যে বাংকার থাকলে সেই বাংকারকে ধ্বংস করতে পারে। হ্যাঁ, তো এরকম বাংকার ব্লাস্ট করা হয়েছে। এবং ফর্দো, তারপরে নিকাঞ্জ, আর হচ্ছে নাতানজ, আর হচ্ছে ইস্পানিয়া। এই 3টি জায়গায় তারা মেরেছে। তারা মারার পরে ধরেন গতকালকে রাত্রেই নিউ ইয়র্ক টাইমস থেকে বলা হয়েছে যে 400 টনের মতন ইউরেনিয়াম ইরান সরিয়ে ফেলেছে। অর্থাৎ আমেরিকা যে বোমাগুলো মেরেছে সেগুলো আসলে ইউরেনিয়াম ধ্বংস করতে পারেনি, তারা স্বীকার করছে। এখন ঘটনা হলো যে ইউরেনিয়াম দিয়ে আপনি কি করবেন? আপনার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যে প্রজেক্টটা, সেটা যদি মাটির সঙ্গে মিশে যাওয়া হয়, তাহলে আপনি ইউরেনিয়াম 400 টন কেন, 4000 টন মজুত করেই বা কি করবেন? সে দরে বিক্রি করতে হবে। এখন এই যে যুদ্ধটা স্ক্যালেট করলো,
এই যুদ্ধটা খুব সহজে থামবে না। ইরানের আর ইসরায়েলের এই যুদ্ধের ভিতরে একটি বৈশিষ্ট্য আপনাকে আমি বলি, বৈশিষ্ট্যটা খুব মানে বৈসাদৃশ্য, মেলে না, ঠিক হিসাবে আসে না। ইসরায়েলের স্টাইলটা হচ্ছে তারা সরাসরি যুদ্ধ বিমান পাঠায়, তাদের যুদ্ধ বিমান এসে নির্দিষ্ট জায়গায় বোমা ফেলে চলে যায়। ইরান আজ পর্যন্ত ইসরায়েলের ভূখণ্ডে কোনো যুদ্ধ বিমান পাঠায়নি, অর্থাৎ ইরান ওই লজিস্টিকটা লস করতে রাজি না। একটি বিমান গেলে ইসরায়েলের যে বিখ্যাত আয়রন ডোম আছে, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম, সেই এয়ার ডিফেন্স সিস্টেম এখন ইরানের 70%, 80% মিসাইলকে তারা ড্যামেজ করতে পারছে, 25% বা 30% ড্যামেজ করতে পারছে না। সেই মিসাইলগুলো সরাসরি তেল আবিবে যে আঘাত করছে। মজার ব্যাপারটা হলো, তেল আবিবে যেখানে আঘাত করছে তার ম্যাক্সিমাম জায়গাগুলো হচ্ছে সিভিলিয়ান জায়গা, সাধারণ মানুষের বাড়িতে যে আঘাত করছে মিসাইল গুলো। আর ইসরায়েল যেগুলো আঘাত করছে সেগুলো হচ্ছে নির্দিষ্ট পয়েন্ট ধরে, যে জায়গায়, যেমন ধরেন সামরিক কনভয়, তারপরে মিসাইল তৈরির কারখানা, মিসাইল উৎক্ষেপণের জায়গা, তারপরে হচ্ছে মিসাইল সংরক্ষণাগার, যেটা গোডাউন, যেটাকে সাইলো বলে, মিসাইল সাইলো, সেই সব জায়গায় তারা আঘাত করছে। তারা এয়ার ডিফেন্স সিস্টেম নষ্ট করছে, তারা সামরিক বাহিনীর 12টি আপনার এয়ার রানওয়ে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ নির্দিষ্ট সামরিক স্থাপনায় তারা আঘাত করছে। আর পক্ষান্তরে ইরান একের পর এক হাজারে হাজারে মিসাইল ছুটছে, কিন্তু ইরানের কোনো ফাইটার জেট আজ অব্দি তেল আবিবের আকাশে যায়নি। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে আমি আমার যে এই যে লিমিটেশন, মানে আমার যুদ্ধ বিমানের যে লিমিটেশন, সেই লিমিটেশনটাকে আমি কারো কাছে উন্মোচিত হতে দিতে চাই না। আমার পাওয়ারের জায়গাটা হচ্ছে মিসাইলের। ইরানের মিসাইল ডেফিনেটলি ওয়ার্ল্ড ক্লাস মিসাইল। ইরানের 7টি মিসাইল আছে, 7টি মিসাইলের ভেতরে 7টি হচ্ছে মারাত্মক মিসাইল, এবং একটি মিসাইল হচ্ছে যার 2000 কিলোমিটার হচ্ছে তার রেঞ্জ, এবং সেটি পারমাণবিক ওয়ারহেড নিতে পারে। আপনার এইরকম যে মিসাইল গুলো আছে এগুলো সবগুলোই বিশ্বমানের। অর্থাৎ রাশিয়া, আমেরিকা, এই দুটি দেশ যে সামরিক শক্তিতে বিশ্বের শ্রেষ্ঠ, এদের সমকক্ষ মিসাইল এই ইরানের আছে। মিসাইল সে ধ্বংস করছে, প্রতিদিন হাজার হাজার মিসাইল যাচ্ছে। একটা সময়ে এসে আপনি দেখবেন যে আর দিন 7 পরে ইরানের মিসাইল ছোড়া চলবে, কিন্তু মিসাইলের যে রেশিওটা, ডিউরেশন, এটা কমে আসবে, কমে যাবে, সংখ্যাটা কমে আসবে। এখন যদি দিনে 500 করে যায়, তখন দিনে 100 করে যাবে, আস্তে আস্তে কমে আসবে, কারণ তার ম্যানুফ্যাকচার হবে না। ইসরায়েলের সুবিধাটা হচ্ছে সে যে জিনিসটি পাঠাবে ইরানে, সে জিনিসটি ওয়েল ম্যানুফ্যাকচার্ড এবং ওয়েল সাপ্লাইড। সে যে বিমান পাঠাচ্ছে 5th জেনারেশন বিমান, সে 5th জেনারেশন বিমান রাডারকে ফাঁকি দিতে পারে। সেই বিমান যদি সংকট পড়ে, আমেরিকার সঙ্গে সঙ্গে তাকে পাঠাবে। আবার তার মিসাইলের কোনো সংকট হবে না, তার বিমানের সংকট হবে না, তার বোমার সংকট হবে না, কোনো কিছুরই সংকট হবে না, কিন্তু ইরানের হবে। এটি হলো ইরানের যুদ্ধের টেকনিক্যাল পয়েন্ট, যেটা দুর্বল পয়েন্ট। আরো দুর্বলতা আছে ইরানের, সেটি হলো যে ইরানের অভ্যন্তরে মোসাদের যে এজেন্টগুলো আছে, ধরে নেওয়া হয় সেই এজেন্টগুলো শুধুমাত্র সাধারণ পাবলিক না। ইরানের যে ন্যাশনাল গার্ড, ইরানের যে বিপ্লবী গার্ড বা ইরানের যে সরকার, তার মধ্যেই আছে। এটি গতকালকের থেকে এটি মনে করা হচ্ছে। এটি মনে করার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া সফর করেছেন। এখানে আরেকটি ব্যাপার উল্লেখ করা দরকার, সেটি হলো ইরানে অলরেডি খামেনির রিপ্লেসমেন্ট চিন্তা করা হচ্ছে। এই রিপ্লেসমেন্ট চিন্তা করার সময় খামেনি স্বয়ং বলেছেন, ওনার যে পুত্র আছে 54 বছর বয়স, দামাদ, উনি তাকে নিষেধ করেছে যে তাকে বিবেচনা যেন না করা। এবং ধরে নেওয়া হচ্ছে মানে এই ধরনের একটি গুজব আছে বাজারে, এখন পর্যন্ত গুজব, সেটি প্রমাণিত না, যে আয়াতুল্লাহ খামেনি সাহেব সম্ভবত ইরানে নেই। তিনি ইতিমধ্যে রাশিয়া চলে গেছেন। তাকে রাশিয়াতে
স্থান দেওয়া বা জায়গা দেওয়া বা এই বিষয়গুলো মনিটরিং করার জন্য সেখানে পররাষ্ট্রমন্ত্রী গেছেন, হয়তো পররাষ্ট্রমন্ত্রীর সাথেই তিনি গেছেন, কিংবা তার আগে গেছেন, কিংবা তার পরে গেছেন, অথবা তিনি থাকলেও কোথায় আছেন তিনি জানেন না, কারণ 3 দিন ধরে তার কোনো স্পিচ তাকে প্রকাশ্যে কোনো দেখানো যাচ্ছে না, তার সমস্ত ফাইল ছবি দেখানো হচ্ছে। এটি হচ্ছে তাদের অন্যতম আরেকটি দুর্বলতা, যে তারা অলরেডি যে নেতা চয়েস করা শুরু করেছে, এবং এই সময়ে আমেরিকা মনে করছে যে দিস ইজ দ্য পিক টাইম টু চেঞ্জ দ্য রেজিম। তারা অলরেডি শাহরেজা পাহলেভির যে ছেলে আছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তাকে নির্বাচন করে রেখেছেন এবং তার যথেষ্ট জনসমর্থন আছে এরকমও তারা প্রমাণ করতে চাচ্ছেন। সুতরাং আজ হোক কাল হোক এই ঘটনাটি ঘটবে, তবে ইরান সহজে হাল ছাড়বে না বা সহজে পরাজয়ও স্বীকার করবে না। ডোনাল্ড ট্রাম্প যেমন বলতে চাচ্ছেন যে আনকন্ডিশনাল সারেন্ডার, এইটি ইরান করবে, আনকন্ডিশনাল সারেন্ডার করবে। আর তার ট্র্যাজেডিটা হচ্ছে আমাদের এখানে যে আমেরিকা চাইলে যে কোনো দেশে সরকার বদল করে দিতে পারছে, এবং সারা বিশ্বের যারা অন্যান্য শক্তিধর যারা আছে তারা গতানুগতিক যে বিবৃতি, সেই বিবৃতির বাইরে যেতে পারছে না। এটা গ্রহণযোগ্য না, এটি আইনের লঙ্ঘন, এটি মানবতা বিরোধী অপরাধ, এটি যুদ্ধের আইন ভঙ্গ করেছে, এই বক্তব্যের বাইরে কিন্তু কেউ নেই। আর পাকিস্তানের প্রসঙ্গ যেটা আসছি, আমি সেটা পরে আসছি। পাকিস্তান কি ব্লান্ডার করেছে এখানে ইরানের সাথে, সেটাই পরে আসছে। আপনি কি প্রশ্ন করতে চাচ্ছিলেন সেটা বলুন। আমি বলতে চাচ্ছিলাম তাহলে খামেনির জায়গায় যেহেতু তার ছেলেকে তিনি নাই করে দিয়েছেন, এবং খামেনিকে নিয়ে গুজব আছে তিনি আছেন কি নাই, তিনি রাশিয়া গেলেন নাকি কোন বাংকারে আছেন, তিনি বিচ্ছিন্ন। এই পরিস্থিতিতে এখন তাদের দ্বিতীয় নেতাটা কে হবে, তাহলে কে হাল ধরবে? এখন ইরানে বাংলাদেশের মতন অবস্থা, যে লট অফ গভর্নমেন্ট, ভ্যারাইটিস টাইপ অফ গভর্নমেন্ট বাংলাদেশে আছে না। বাংলাদেশে তো ভ্যারাইটিস টাইপ অফ গভর্নমেন্ট আছে। 5জন 6জন এক জায়গায় হলেই একটা সরকার হয়ে যায়। চলো ওই লোককে ধরে আমরা আইনে পুলিশের কাছে দিয়ে আসি, বা ওকে বেড়ে আমরা এটাকে স্বীকারোক্তি আদায় করি, সরকার আছে এরকম। ইরানে এখন ওই অবস্থা। ইরানে 3 জনের নাম এসেছিল আপনার খামেনি সাহেবের রিপ্লেসমেন্টে, 3 জনের কেউই, 2 জন রাজি না, আর 1 জন খামেনি সাহেবের সন্তান। খামেনি সাহেব নিজে তার নাম বিবেচনা করতে নিষেধ করেছেন, মানে 3 জনের কেউ রাজি না। এবং তিনি যুদ্ধ শুরুর পরেই তিনি যে বিপ্লবী সরকারের যে আন্ডারে যে সেনাবাহিনী, গার্ড রেজিমেন্ট, মানে ওদের যে আপনার রেভলিউশনারি গার্ড, সেই রেভলিউশনারি গার্ডকে যুদ্ধের সমস্ত কর্তৃত্ব অর্পণ করেছে। তার মানে এখন ইরানে এককভাবে কোনো যুদ্ধের কোনো ঘটনা বা যুদ্ধের স্ট্র্যাটেজি এককভাবে নির্ধারণ করা হচ্ছে না। খামেনি সাহেবের কাছ থেকে যে রাজনৈতিক আসতো, সিদ্ধান্তগুলো আসতো, সেগুলো এখন আসছে না। তো একটি দেশে রেজিম চেঞ্জ করতে গেলে অবভিয়াসলি গ্রাউন্ড ফোর্স লাগে। আপনি বিমান দিয়ে প্রতিদিন নিয়ম করে সকাল বিকাল আপনি বোমা ফেলতে পারবেন, বোমা ফেলে আপনি কার্পেটিং বোমা ফেলতে পারবেন, কার্পেটিং বম নেই। আপনি মিসাইল ছুটতে পারবেন 2000-3000 কিলোমিটার রেঞ্জের মিসাইল, কিন্তু 1 বছর ধরে ছুড়লেও আপনি রেজিম চেঞ্জ করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি ওই ল্যান্ডের ভেতরে আপনার লোক ঢুকাতে পারবেন। এখন আমেরিকা কি করবে? আমেরিকা যেমন ধরুন যে টেকনিক্যালি তারা বিমান হামলা করার সময় তারা সাবমেরিন থেকেও হামলা করেছে, তাদের নিউক্লিয়ার সাবমেরিন থেকেও কিন্তু তারা টমাহাক মিসাইল ছুড়েছে। তো এখন আমেরিকার বিভিন্ন যে ঘাঁটিগুলো আছে ইরানের চারপাশে, সমস্ত ঘাঁটিগুলোতে মিলিশিয়া বাহিনীকে আক্রমণ করার অনুমতি পার্লামেন্ট থেকে দেওয়া হয়েছে। ইরানের পার্লামেন্ট থেকে 2টি অনুমোদন, পার্লামেন্টে থেকে 2টি অনুমোদন হয়েছে। একটি হলো মিলিশিয়াদেরকে সশস্ত্র করা এবং আমেরিকার ঘাঁটিগুলোতে আঘাত করা, আরেকটি হলো হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া। তো এই প্রথমটি তারা পারবে, আমেরিকার যে বিভিন্ন ঘাঁটিগুলো আছে সেখানে তারা চোরাগুপ্তা হামলা করতে পারবে। একটা বাহিনীতে মোট 19টি বাহিনীর নাম আমার কাছে লিস্টে আছে,
আমি এখন এতগুলো নাম বলছি না, 19টি মিলিশিয়া বাহিনী, তাদের কাছে রকেট লঞ্চার থেকে শুরু করে এভরি টাইপ অফ আর্মস চলে গেছে, ডিসবার্সমেন্ট কমপ্লিট। এখন তারা আমেরিকার এই বিভিন্ন ঘাঁটিতে, কাতারে, কুয়েতে, ওমানে, ইরাকে, সৌদি আরবে, যেখানে যেখানে ঘাঁটি আছে সেখানে সেখানে হামলার চেষ্টা করবে। প্রায় 40,000 মতন সোলজার আছে এই সমস্ত ঘাঁটিগুলোতে মিলিয়ে। সেটি তারা পারবে, হয়তো কোনটা পারবে, কোনটা বাধাগ্রস্ত হবে, কিন্তু হরমুজ প্রণালীটা বন্ধ করতে পারবে না ইরান। এটি বন্ধ করতে গেলে তাদের ইসলামী ভাইদের সাথে যুদ্ধ করতে হবে আবার। তখন সৌদি আরবের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে। সৌদি আরবের প্রায় 70% গ্যাস এবং তেল ওই জায়গা দিয়ে রপ্তানি হয়। ওমানের হয়, কাতারের হয়, কুয়েতের হয়, ইরাকের হয়, এবং খোদ ইরানেরই হয়। তো ইরান যদি এক্সপোর্ট করতে না পারে তো তার মিসাইল বানাবার টাকা পাবে কোথায়? সুতরাং হরমুজ প্রণালী বন্ধ করে দেবো, এটি হচ্ছে এক ধরনের ফাঁকা হুমকি। এই হুমকিটা কোনো কাজের কথা না, আর এটি আসলে কিছুই হবে না। হরমুজ প্রণালী বন্ধ করতে গেলে ইরান বিশ্ব থেকে একেবারেই বিচ্ছিন্ন হয়ে যাবে। কাতারে তো ইতিমধ্যে হামলা হয়েছে। হ্যাঁ, কাতারে হামলা হয়েছে এবং আরো বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে হামলা হবে। তার মানে এই যুদ্ধটা বেশ লম্বা সময় চলবে, তবে ইরানের জন্য সম্ভাবনা কম। হ্যাঁ, এই যুদ্ধটা লম্বা সময় চলবে এবং এখন বলা যেতে পারে, এখন মোটামুটি বলা যেতে পারে যে রেজিম চেঞ্জ না হওয়া পর্যন্ত এই যুদ্ধ থামবে না। এটা খুব ক্লিয়ার। রেজিম পরিবর্তন, কারণ ইরানকে যতই উত্তর কোরিয়া বলুক আমরা পারমাণবিক বোমা ধার দেব, এটাও কথার কথা। পারমাণবিক বোমা কেউ ধার দেয় না, এবং এটা সুটকেসের মধ্যে, বাক্সের মধ্যে করে নিয়ে যাওয়া যায় না। ইরানের দিকে এখন যে কোনো এয়ারপ্লেন আসতে গেলে তাকে অনেকগুলো রাডার মোকাবেলা করে আসতে হবে। একটি মাত্র প্লেন আমেরিকা হামলা করার আগে, 22 তারিখে আমেরিকা হামলা করার আগে একটি মাত্র প্লেন ইরানে নামতে পেরেছিল, সেটি হলো চীনা একটি প্লেন। চীনা একটি সামরিক প্লেন ইরানে এসেছিল 19 তারিখে। তারা কি নামিয়ে গেছে কেউ জানে না, তারা নামিয়ে চলে গেছে। কারণ হচ্ছে যে বহির্বিশ্বের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট হচ্ছে চীনের, $170 বিলিয়ন। এত ইনভেস্টমেন্ট থাকলে চীন স্বভাবতই ইরানকে কিছু লজিস্টিক সাপোর্ট দেবে সেই ইনভেস্টমেন্ট গুলো রক্ষা করার জন্য। তো এ বাদে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া কেউ ইরানকে সামরিক সহায়তা করবে না। আর পাকিস্তান যেটা করছে সেটা হলো সরাসরি বেইমানি, একদম পরিষ্কার। এবং পাকিস্তান এই বেইমানির ফলাফলটাও আজকে থেকে পাওয়া শুরু করেছে। আজকে সকাল থেকে পাকিস্তানের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এই আসিম মুনিরের জোনালদের সাথে লাঞ্চ করা এবং তাকে নোবেল পুরস্কার দেওয়া, এবং ইরান আমেরিকা যুদ্ধে ইরানের পক্ষে না থাকার কারণে এই শরীফ সরকারের বিরুদ্ধে প্রচন্ড ক্ষিপ্ত, বিশেষ করে পাকিস্তানের এই যে কওমি জনতা, সাধারণত মুসলিম যারা কওমি জনতা, যারা বিভিন্ন ধর্মভিত্তিক দলের যারা, তারা প্রত্যেকটি বড় বড় শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে। আজকে থেকে শুরু হয়েছে। একেবারে পরিষ্কার, এই পাকিস্তানের প্রচুর শিয়া সম্প্রদায় আছে, সুতরাং সেখানে ইরানের একটা বড় সাপোর্ট আছে। কিন্তু পাকিস্তান যথারীতি বেঈমান জাতি হিসেবে বিশ্বে পরিচিত, সবসময় তারা বেঈমানি করে, তারা তাদের জাত ভাইদের সাথে বেঈমানি করে। সুতরাং পাকিস্তান থেকে একটা মিথ্যাচার করা হচ্ছে যে আমেরিকা ভারতের আকাশ সীমা ব্যবহার করেছে। আরে বাবা, ভারতের আকাশ সীমা ব্যবহার করবে কোন দুঃখে? ভারতের সঙ্গে তো ইরানের সীমান্ত নাই, সীমান্ত আছে পাকিস্তানের সাথে, আফগানিস্তানের সাথে, তোমার সাথে আর আফগানিস্তানের সাথে। তাহলে যদি সীমান্ত ব্যবহার করতেই হয়, তোমার ওখান থেকে ব্যবহার করবে নূর খান ঘাঁটি থেকে আমেরিকান বিমান উড়ে যাবে। নূর খান ঘাঁটিতে প্রচুর আমেরিকান বিমান ডাম্প করা আছে, প্রচুর। গালফের দিকেই তো পাকিস্তানের একটা যোগাযোগ, সুতরাং ওই দিকেই ইয়ার আসলে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার হবে। ওইটা পাকিস্তানের জনগণকে ওইটা মানে চোখে ঠুলি পরাবার জন্য এই মোল্লা আসিম মুনির সাহেব এই বয়ানগুলো দিচ্ছেন।